প্রমীলা দেবী এবং তার বড় বৌমা সোনিয়া ভিডিও কলে বাড়ির ছোট বৌমা এমিলির সঙ্গে কথা বলছিল। হ্যালো এমিলি, কেমন আছো তুমি? আর এখন ওখানকার ওয়েদার কেমন? ইটস ভেরি নাইস দিদি। আই হোপ ওখানকার ওয়েদারও খুব ভালো। আর বলো না, যা প্যাচ প্যাচে গরম, তার উপরে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া আরো প্যাচ প্যাচে হয়ে উঠেছে। হোয়াট ইজ প্যাচ প্যাচে দিদি? আমি ঠিক বুঝতে পারছি না। আরে বাবা, প্যাচ প্যাচে মানে হচ্ছে ইরিটেটিং। ছোট বৌমা, এভাবে মাসে 6 মাসে একবার করে ফোন করলে কি করে আর তুমি ভালো বাংলা শিখতে পারবে বলো তো? বাংলা শিখতে গেলে তো তোমাকে এখানে এসে সবার সঙ্গে কথা বলে তারপর শিখতে হবে। এমিলি, মা ঠিকই বলেছে, তুমি কয়েকদিনের জন্য এখানে এসে বেরিয়ে যাও। সেই বিয়ের পর 1 সপ্তাহের জন্য এসেছিলে, তারপর তো আর আশাই হলো না। ছোটদাকে বলে কয়েকদিনের জন্য এসো না, সবার সঙ্গে আলাপ হবে, আবার তোমার একটু বাংলা শেখাও হবে। ও ইয়েস দিদি, আমি এই নিউজটা দেবো বলেই তো ভিডিও কলটা করেছি। অ্যাকচুয়ালি আমরা নেক্সট উইকে ইন্ডিয়াতে আসছি। হলো না এটা গুড নিউজ? হ্যাঁ, এটা তো খুবই ভালো খবর। তোমরা আসছো, আমরা সবাই খুব হ্যাপি। ছোটদা কোথায়? ঠিক এমন সময় পাশ থেকে রাজ ভিডিও কলে বলে, হ্যাঁ বৌদি, খবরটা শুনলে? আমরা নেক্সট উইকই আসছি। আর মা কোথায়? মাকে বলেছো? হ্যাঁ বাবা, শুনলাম তোরা পরের সপ্তাহে আসছিস। আমি তো খুব খুশি হয়েছি। কতদিন পর তোদেরকে দেখতে পাবো। তোদের জন্য না বড্ড মন খারাপ করে। এবারে বেশ কিছুদিনের জন্য আসছিস তো নাকি? আগের বারে তো মাত্র 1 সপ্তাহের মধ্যেই তাড়াহুড়ো করে চলে গেলি। এবার কিন্তু একটু থাকতে হবে বাবা। মা ডোন্ট ওয়ারি, আমরা এবারে পার্মানেন্টলি ওখানে শিফট হতে চলেছি। এবার থেকে আপনাদের সবার সঙ্গে আমার কথা হবে। আমি তো ভেরি এক্সাইটেড। হ্যাঁ মা, তোমাকে এই খবরটা দেওয়ার জন্য আমি ভিডিও কল করে বলেছিলাম। আর আমরা পার্মানেন্টলি ওখানে আসছি। এবার থেকে আমরা ওখানেই থাকবো তোমার সঙ্গে। আরে এটা তো খুবই খুশির কথা ছোটদা। আমরা সবাই তো খুব খুশি হয়েছি তোমাদের এই সিদ্ধান্তে। এখন রাখছি, বাড়িতে সবাইকে জানাতে হবে তো। এই বলে সোনিয়া ভিডিও কল রেখে দেয় আর বলে, এরা কি সবসময়ের জন্য সত্যি সত্যি এখানে থাকতে চলেছে? এটা তো খুব বড় একটা প্রবলেম হয়ে যাবে। আমি তো সেটাই ভাবছি বৌমা। ইংরেজ বৌমা হয়েছে বলে এমনিতেই আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে কত রাগায়। তার উপরে ও সবসময় ছোট ছোট ড্রেস পরে, সেগুলো নিয়েও সবাই হাসাহাসি করে। আর এখন যদি সব সময়ের জন্য ওরা এখানে চলে আসে, তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। আমিও তো সে কথাই ভাবছি মা, কিন্তু আগে তো ওরা বলতো যে ইন্ডিয়াতে ওদের ভালো লাগে না, এখানে ওদের স্যুট করবে না। তাহলে এখন কি হলো? হঠাৎ এভাবে সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসছে যে? আমিও তো ঠিক বুঝতে পারছি না বড় বৌমা। ওরা হঠাৎ এখানে চলে আসছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের জন্য ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য তো আর ইংরেজি বৌমাকে নিয়ে থাকা যায় না। ও থাকা, আচার আচরণ সবকিছু তো আমাদের থেকে অনেক আলাদা। কি জানি কি হবে সব। সন্ধ্যাবেলা প্রমীলা দেবী এবং সোনিয়া তাদের স্বামীকে একথা বলে। শুনছো, তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ সবসময়ের জন্য এখানে চলে আসছে। ওরা নাকি এখন থেকে এখানেই থাকবে। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। এমনিতেও বাড়িতে লোকজন না থাকলে ভালো লাগে না। আমি তো কবে থেকেই চাইছিলাম রাজ এখানে সেটেল হয়ে যাক। থাক, তোমাকে আর না নতুন করে এসব বলতে হবে না। বললাম তো ওরা চলে আসছে, কিন্তু আমার তো সমস্যা বাড়ছে নাকি। শুনেছি বিদেশে নাকি মেয়েরা ছেলেদেরকে নিয়ে সব কাজকর্ম করায়। ওখানে ও নিশ্চয়ই রাজকে দিয়ে সবকিছু করাতো। তোমার ছোট ভাইয়ের বউ কোনো কাজকর্ম করবে না, সবকিছু আমাকেই করতে হবে। সোনিয়ার কথা শুনে শঙ্কর তাকে বোঝায়, কিন্তু সোনিয়া মন ভার করে বসে থাকে। এদিকে প্রমীলা দেবী মনোজবাবুকে বলেন, কি গো শুনছো? সপ্তাহের শেষে তোমার ছোট ছেলে তার বউকে নিয়ে আসছে। এবার থেকে নাকি ওরা এখানেই থাকবে, আর বিদেশে ফিরবে না। প্রমীলা দেবীর কথা শুনে মনোজবাবু খুশি হয়ে যান। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায় এবং রাজ ও এমিলি চলে আসে। মা, বাবা, তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদের দেখলাম। তোমরা তো একেবারে বুড়ো হয়ে গেছো। আর বাবা, বয়স হয়ে গেছে যখন, তখন আর বুড়ো হব না তো কি আর জোয়ান হব? কিন্তু তুই তো বড্ড রোগা হয়ে গেছিস রে। আমার বৌমা কি তোকে ভালো করে রান্না বান্না করে খাওয়ায় না নাকি? না না মা, আপনার ছেলে তো ঠিকঠাক ভাবে ফুড খায়। ওর বডি স্ট্রাকচারটাই একটু রোগা, আমি একটু নোটিস করেছি। তাই না রাজ? হ্যাঁ, তোমরা যাও, স্নান করে এসো, আমি তোমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছি। দিদি, আমরা এখন কিছুই খাবো না। আসলে রাস্তায় আসার সময় না অনেক কিছু খাওয়া হয়ে গেছে, এখন শুধু একটু রেস্ট নেব। ঠিক আছে, তাই হবে। তাহলে তোমরা এখন একটু স্নান করে ঘুমিয়ে পড়ো, রাতে খাবার টেবিলে কথা হবে, কেমন? এমিলি এবং রাজ নিজেদের ঘরে চলে যায়। এদিকে প্রমীলা দেবী সোনিয়াকে বলেন,
দেখলে বৌমা, আমি বলেছিলাম না ছোট বৌমা ছোট ছোট ড্রেস পরে আসবে। দেখলে কেমন একটা গেঞ্জি আর প্যান্ট পরে চলে এসেছে। ওকে তো এসব নিয়ে বারণ করা উচিত নাকি? হ্যাঁ মা, ওদেরকে এখন থেকেই সবকিছুর জন্য বারণ করতে হবে, তাহলেই তো সবকিছু কন্ট্রোলে থাকবে। ওরা যখন সত্যি সত্যি পার্মানেন্টলি থাকতে এসেছে, তাহলে এবারে নিয়ম কানুন আর আমাদের মান সম্মান এসব বজায় রেখে ওদেরকে কাজ করতে হবে। তাহলে কি এখন ছোট বৌমাকে বলবে যেখানে ছোট ছোট ড্রেস পরা যাবে না? মা, এখন এত তাড়া নেই, ওরা এখন রেস্ট করুক, রাতে না হয় এসব নিয়ে বলা হবে কোন এমিলিকে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে এমিলি সোফায় এসে বসে। তখন সেখানে সোনিয়া এবং প্রমীলা দেবীও এসে বসেন। আরে মা, দিদি, এসো এসো বসো, তারপর বলো কি খবর, এখানে সবকিছু কেমন চলছে? হ্যাঁ বৌমা, সবই ঠিকঠাক চলছে। আসলে আমি তোমাকে না একটা কথা বলতে চাইছি। হ্যাঁ মা, বলুন না, কি বলতে চাইছেন আপনি? দেখো বৌমা, বাইরের দেশের নিয়ম কানুন আলাদা, সেখানে তুমি যা খুশি তাই করতে, আমরা দেখতেও যেতাম না আর কিছু বলতামও না। কিন্তু বৌমা, এখানে এসব চলবে না। এখানে আশেপাশে লোকজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবার সামনে আমাদের নিজেদের মান সম্মান তো বাঁচিয়ে চলতে হয়। এজন্য বলছি, তুমি এখানে গেঞ্জি প্যান্ট এ ধরনের জামা কাপড় পরো না, এখানে ইন্ডিয়ান ড্রেস পরো। এই ধরো যেমন শাড়ি সালোয়ার, এই বড় বৌমা যেমন কাপড় পরে সেরকম। ওকে মা, আমি বড়দের মতো ড্রেস পরবো, নো প্রবলেম। এই বলে এমিলি সেখান থেকে উঠে চলে যায়। তখন সোনিয়া প্রমীলা দেবীকে বলে, দেখলেন তো মা, ও ভালোভাবে কিছু না বলেই উঠে চলে গেল। তার মানে আপনার কথাটা কেউ গুরুত্বই দিল না। আমাদের কাছে জামা কাপড়ের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ, আর ওর কাছে এটা কিছুই না। আমি আগেই বলেছিলাম বৌমা, এই ইংরেজ বৌমাকে কাবুতে করা আমাদের সাধ্যের ব্যাপার নয়। জানি না এবার কি হবে। আত্মীয় স্বজনরা সবাই শুনেছে রাজ তার বউকে নিয়ে দেশে ফিরে এসেছে। কাল থেকে তো লোকজন আসবে, আর সবার সামনে আমাকে মাথা নত করে থাকতে হবে। এইসব চিন্তা ভাবনা করে প্রমীলা দেবীর মন আরো খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা প্রমীলা দেবী এবং সোনিয়া কি রান্না হবে সেই নিয়ে আলোচনা করছিলেন। ঠিক এমন সময় এমিলি ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে দেখে দুই শাশুড়ি বৌমা চমকে ওঠে। আরে এমিলি, তুমি শাড়ি পরেছো? তুমি শাড়ি পরতে পারো? বৌমা, সত্যি সত্যি তুমি শাড়ি পরেছো? বেশ ভালোই তো শাড়ি পরতে পারো দেখছি। নাকি কেউ সাহায্য করে দিয়েছে? না মা, শাড়ি পরতে তো আমি অনেকদিন আগে থেকেই পারি। শাড়ি পরাটা আমি ওখানকার একটি ইন্ডিয়ান ফ্যামিলি থেকেই শিখেছি। হ্যাঁ, সেটাই তো দেখে মনে হচ্ছে। আমার থেকে ভালো শাড়ি পরতে পেরেছো তো দেখছি। তোমাকে বেশ সুন্দর লাগছে কিন্তু এমিলি। ও থ্যাংক ইউ দিদি। এভাবে এমিলি তার শাশুড়ি এবং বড়জাকে চমকে দেয়। সে চলে যাবার পর প্রমীলা দেবী বলেন, বড় বৌমা, আমি তো ভেবেছিলাম ও সালোয়ার কামিজই পরবে না, কিন্তু দেখছি বেশ ভালো করে গুছিয়ে শাড়িটা পরেছে। বলো, সত্যি সত্যি ছোট বৌমা কিন্তু অবাক করে দিয়েছে। হ্যাঁ মা, আমিও তো একেবারে অবাক হয়ে গেছি। আমিও তো ভাবতে পারিনি যে ও এত সুন্দর শাড়ি পরা শিখে গেছে, আর আমরা বলতেও রাজিও হয়ে গেছে। দুদিন পর একটা ডেলিভারি বয় দরজার সামনে পিৎজা দিয়ে যায়। এমিলি পিৎজা নিয়ে ঘরের ভেতরে আসে। সেখানে সোনিয়া এবং প্রমীলা দাঁড়িয়েছিলেন। এমিলি তাদেরকে বলেন, মা, দিদি, আপনারা কেউ পিৎজা খাবেন? না বৌমা, কালকেই তো আমরা পিৎজা খেলাম। এই রোজ রোজ বাইরের খাবার আমরা খাই না। হ্যাঁ এমিলি, আমি তো দেখছি প্রত্যেকদিন বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছ। আমাদের বাড়িতে এভাবে কেউ রোজ রোজ বাইরের খাবার খায় না এমিলি। আমাদের বাড়িতে ঘরের খাবারটাকেই সবাই পছন্দ করে। দেখো ছোট বৌমা, বিদেশে এসব কেনা খাবার খাও ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে বাড়ির খাবারই খাওয়া অভ্যেস করতে হবে। এই রোজ রোজ এভাবে বাইরের খাবার খাওয়া শরীরের পক্ষে কিন্তু ঠিক না, আর আমার এটা পছন্দও না। ওকে মা, আসলে ইন্ডিয়ান ফুড খেয়ে না আমার অভ্যাস নেই, তাই একটু প্রবলেম হচ্ছে, বাট আমি এবার থেকে বাড়ির তৈরি খাবারই খেয়ে নেব। এভাবে এমিলি তার শাশুড়ি এবং বড় জায়ের কথা শোনে এবং পরের দিন থেকে সে বাড়ির তৈরির খাবারই খেত। আরো কয়েকদিন কাটার পর প্রমীলা দেবী দেখেন এমিলি বসে বসে তার ফোন ঘাঁটছে। ছোট বৌমা, তুমি এখানে এসেছো বেশ কিছুদিনই হয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু একদিনও আমাদের জন্য রান্না বান্না করনি। প্রত্যেক দিনই বড় বৌমা সবার জন্য রান্না বান্না করছে। আমি চাই এবার থেকে তুমিও আমাদের জন্য রান্না করো, বুঝলে? বাড়ির বৌমা সবাইকে রান্না করে খাওয়াবে, এটাই তো ভালো লাগে, তাই না? ওকে মা, আপনি বলুন আপনারা কি খাবেন, আমি তাহলে আপনাদের জন্য সেটাই রান্না করে দেব। বাঙালিদের খাবারের মূল কেন্দ্র হচ্ছে মাছ। তুমি সবার জন্য ইলিশ মাছের পাতুরি, মুগের ডাল আর বাসমতি চালের ভাত রান্না করো। আজ আমরা সেটাই খাবো। ঠিক আছে মা, ফ্রিজে মাছ রাখা আছে তো, আমি সবকিছু রান্না করে দিচ্ছি।
এই বলে এমিলি রান্নাঘরে চলে যায় এবং মন দিয়ে ইলিশ মাছ, মুগের ডাল, ভাত এবং নিজের পছন্দের একটি তরকারি রান্না করে। তারপর সবকিছু ঢাকা দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার বড় জা এবং শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করে। কি ব্যাপার বলো তো, এইটুকু সময়ের মধ্যে ছোট বৌমার এসব রান্না হয়ে গেল? আদেও ঠিকঠাক ভাবে রান্না করেছে তো, নাকি ওই ইংরেজদের মতো শুধু সেদ্ধ করে ছেড়ে দিয়েছে? না কোনো মশলা, না কোনো তেল ঝাল। কি জানি মা, ইলিশ মাছ রান্না এত সোজা নাকি? বাঙালিরাই ভালো করে ইলিশ মাছ রান্না করতে পারে না, আর ইংরেজরা কি করে পারবে বলুন তো? যাই হোক, আমার মনে হয় একবার না রান্নার ঢাকাগুলো খুলে দেখা দরকার, তারপর খাওয়ার সময় এমন না হয় যে কেউ খেতেই পারলো না। আজকে কারোর খাওয়া হবে বলে আমার মনে হয় না, তাও দেখি একবার ঢাকনাটা খুলে কেমন হয়েছে চোখে তো অন্তত দেখি। সোনিয়া খাবারের ঢাকনা খোলে এবং দেখে সত্যি সত্যি খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তারপর একটুখানি তরকারি মুখে দিয়ে সে বলে, এ কি মা, এমিলি এটা কি করেছে? আমি তো জানতাম ওর হাতের রান্না কেউ খেতে পারবে না। নিশ্চয়ই খুব খারাপ হয়েছে বড় বৌমা। না মা, খারাপ হয়নি, অসাধারণ হয়েছে। এত ভালো রান্না আমি তো কখনো খেয়েছি বলে মনেই হয় না। এ কি বলছো? কই দেখি দেখি। সত্যি তো, খাবারটা তো অসাধারণ হয়েছে বড় বৌমা। মা, এমনি তো সব বিষয়েই পাশ করে যাচ্ছে, এবার তো আমাদের উপরে দারোগাগিরি ফলাবে বলুন। দেখবেন কয়েকদিন পর থেকে আমাদেরকে ওর কথা শুনে চলতে হচ্ছে। না না বৌমা, আমি থাকতে এটা কখনোই হতে দেব না। তুমি এক কাজ করো, ওখান থেকে না আমাকে একটু নুন আর লঙ্কা জায়গাটা দাও। এই নুন ঝাল খাবার পর সবার কিন্তু এমিলির উপরে রাগ তৈরি হবে। প্রমীলা দেবী এবং সোনিয়া এমিলির খাবারে নুন লঙ্কা গুঁড়ো মেশাতে যাচ্ছিল। ঠিক এমন সময় রাজ এসে প্রমীলা দেবীর হাতটা ধরে ফেলে আর বলে, এটা তুমি কি করছো মা? তুমি এমনির রান্নাতে কি সব মেশাচ্ছ? না না বাবা, আমি তো কিছু করিনি। আসলে আমি দেখছিলাম রান্নাটা কেমন হয়েছে, ব্যাস এটুকুই, আর কিছু না। এভাবে কথা লুকিয়ে লাভ নেই মা। আমি এতক্ষণ দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, ইমলি রান্না করেছে শুনে ওর রান্নাটা কেমন হয়েছে সেটা দেখতে এসেছিলাম। কিন্তু এসে যা দেখলাম তাতে তো আমার চোখে সবকিছুই পরিষ্কার হয়ে গেছে। তোমরা যখন চাও না আমরা এই বাড়িতে থাকি, তাহলে তো সেটা পরিষ্কার করে বলে দিতেই পারতে। এখানে তো থাকার কোনো অভাবও নেই, আমরা যে কোনো ভাড়া বাড়ি নিয়েই থাকতাম। কিন্তু এভাবে একটা বাইরের মেয়েকে বিরক্ত করা আর সবার চোখে খারাপ করা, এসবের কি দরকার ছিল? তোমরা যখন যা বলছো তখন ও তাই শুনছে, তাও তোমাদের মনে ওকে নিয়ে এত হিংসা। রাজের কথা শুনে প্রমীলা দেবী এবং সোনিয়া দুজনেই লজ্জায় মাথা নিচু করে নেয়। তারা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং তার জন্য মনে মনে অনেক দুঃখিত ছিল। তারপর তারা সবার সামনে রাজ এবং এমিলি দুজনের কাছে ক্ষমা চায়, বারবার অনুরোধ করে যাতে তারা এই বাড়ি ছেড়ে না যায়। রাজ প্রথমে রাজি না হলেও এমিলি তাকে বোঝায়, যার ফলে রাজ আবার সবার সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। এরপর থেকে দুই শাশুড়ি বৌমা এমিলিকে নিয়ে আর কখনোই কোনো রকমের সমস্যা করত না এবং সবাই মিলে এক পরিবার হয়ে মিলেমিশে থাকতে শুরু করে। সোনারপুর গ্রামে কমলবাবু তার স্ত্রী সুতপা দেবী ও এক মেয়ে রাধিকাকে নিয়ে বাস করত। কমলবাবু পেশায় একজন জেলে ছিল, আর সে ওই গ্রামেরই কিছুটা দূরে একটি নদীতে মাছ ধরত। দেখতে গেলে কমলবাবুর মাছ ধরাই প্রধান জীবিকা ছিল, আর সে মাছ বিক্রি করেই তাদের সংসার চালিয়ে আসছিল। এমনই একদিন কমলবাবু মাছ ধরার জন্য নদীতে গিয়েছিল। তখন, এই তো এই দিকটাতেই জাল ফেলি, এখানে মনে হচ্ছে অনেক মাছ আছে। হে হে। ও কমলদা, তুমি ওখানে মাঝ নদীতে কি করছো? এখানে ডাঙায় মাছ লাফিয়ে উঠে পড়ছে, আর তুমি নদীর মাঝখানে কি ব্যাঙ ধরতে গিয়েছো নাকি? আর মোহনাদি, সে তো আমার ভাগ্য। এখন আমার ভাগ্যে মাছ আছে কি ব্যাঙ আছে সেটা তো ঈশ্বরই ভালো জানেন। তাই এখানে এসেই যখন পড়েছি তাহলে জাল ফেলেই যাব। এই বলে কমলবাবু সেখানে জাল ফেলে। ঈশ্বরের কৃপায় তখন তার জালে খুব বড় বড় সাইজের বেশ কয়েকটি ইলিশ মাছ পড়েছিল, যেটা দেখে মোহনা অবাক হয়ে যায়। ও কমলবাবু নদীর ধারে এলে মোহনা তাকে বলে, আরে বাহ কমলদা, তোমার ভাগ্যে জোর আছে দেখছি। তুমি যেটা বললে সেটাই হলো। আর আমি লক্ষ্য করেছি তুমি যখনই আলাদা কিছু করো তাতে তোমারই লাভ হয়। তা কমলদা, তুমি মাছগুলো কত করে পাইকারি দিচ্ছ? আরে দিদি, তুমিও না কি যে বলো। আজ এই মরশুমে প্রথম ইলিশ মাছ ধরলাম, তাই এটাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবো না? কিন্তু কমলদা, একটু সামলে। ওই মানে আমি বলতে চাইছি মাছগুলোকে একটু লুকিয়ে নিয়ে যাবে, না তো নন্দবাবু দেখে ফেললেই বিপদ। আর তুমি জানো তো কেমন লোক।
হ্যাঁ সে জানি, কিন্তু এটা তো আমি বিক্রি করছি না, নিজের বাড়ির জন্য শখ করেই নিয়ে যাচ্ছি। আর এখন যদি উনি বাধাও দিতে আসে তাহলে আমি ওনার কথা শুনবই বা কেন? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে নন্দবাবু আসে ও সে বলে, এই যে কমল, তুই এটা কি বললি? তুই এই ইলিশগুলো বাড়িতে নিয়ে যাবি? তাই এরকম ভাবলি কেন? তুই কি জানিস না নাকি যে এখান থেকে যে মাছ ধরে সে আমাকেই বিক্রি করে দিয়ে যেতে হয়? হ্যাঁ বাবু, আমি ভালো করেই জানি। আর আমি তো মাছগুলো অন্য কাউকে বিক্রি করছি না, বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সেখানে আপনার কি সমস্যা থাকতে পারে? ও আচ্ছা, এখন ইলিশ মাছ পেয়েছিস বলে বড় বড় কথা বলছিস। ঠিক আছে, আমিও দেখছি কাল তুই কোথায় মাছ বিক্রি করিস। আর তুই আজ আমাকে মাছ দিলি না তো? ঠিক আছে, তাহলে তুই আগের টাকাও পাবি না, বুঝেছিস? এই বলে নন্দবাবু সেখান থেকে চলে যায়। নন্দবাবুর মুখে এরকম কথা শুনে কমল একটু চিন্তায় পড়ে যায় ও সে তখন মনমরা করেই বাড়িতে ফিরে আসে। কমলকে বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতে দেখে তার স্ত্রী সুতপা দেবী বলে, আরে বাহ, তুমি আজ ইলিশ মাছ পেয়েছো? আমাদের বাড়িতে তাহলে আজ ইলিশ মাছ রান্না হবে। হ্যাঁ সুতপা, ইলিশ মাছ নিয়ে এসেছি, কিন্তু এটাকে কিভাবে রান্না করব? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। আজ নন্দবাবুর টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাকে ইলিশ মাছ বিক্রি করিনি বলে উনিও কোনো টাকা দেননি। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যেমন তেমন করে ঝাল মশলা কম দিয়েই তরকারি বানিয়ে দেব, আর তুমি দেখবে খেতে নিশ্চয়ই ভালো লাগবে। সুতপার কথা শুনে কমলের চিন্তা তখন একটু হলেও দূর হয়, কারণ সুতপা সত্যি সত্যি যে কোনো রান্নাই ভালো করে করতে পারত। এর পরের দিন সুতপা তার কথা অনুযায়ী ইলিশ মাছ রান্না করে সকলকে খেতে দেয়, যেটা দেখে তার মেয়ে রাধা বলে, ওহ মা, এটা তুমি কি রান্না করেছো? এতে না আছে কোনো মশলা আর নাই বা ঝাল। তরকারি দেখে তো মনে হচ্ছে কাঁচা মাছ ঝোলের উপরেই ভাসছে। আসলে মা, আজ বাড়িতে ঝাল মশলা কম ছিল আর তাই তরকারি দেখতে এরকম হয়েছে। আরে দূর, তোমার নাটক ছাড়ো তো, তোমার সবসময় একই নাটক। আর শোনো মা, মাছের যে শুধু তরকারি হয় তা কিন্তু নয়। মাছ দিয়ে ফিশ ফিঙ্গার হয়, ফিশ ফ্রাই, ফিশ কারি, ফিশ কাটলেট, আরও কত কি হয়। আর তুমি কোথায় সে একই পচা খাবার বানাও। হে ঈশ্বর, এবারে আমি একে কি করে বোঝাই যে হোস্টেলে থেকে পড়াশোনা করে, মাসে মাসে টাকা পেয়ে যায়, তাই এই সংসারের কিছুই বোঝে না। আসলে রাধা এরকমই স্বভাবের ছিল, আর সে প্রথম থেকেই তার মায়ের তৈরি খাবার পছন্দ করত না, যার কারণে সে সুতপা দেবীর প্রত্যেকটা জিনিসেই খুঁত ধরত। এগুলো পাশে বসে থাকা কমলবাবু সবকিছুই শুনছিল। শেষে সে আর থাকতে না পেরে বলে, না রে মা, এভাবে বলিস না, তোর মা খুবই ভালো রান্না করে। ও তো এখন আমাদের বাড়িতে কিছু নেই বলে ওরকম মনে হচ্ছে। তুই তোর মায়ের হাতের রান্না খেয়ে দেখ, সত্যিই তোর ভালো লাগবে। না বাবা থাক, আমায় আর বলতে লাগবে না। মানুষ জ্বালা জ্বালা খায় না, একটু ভালো রুচিকর খাবার হলে তবেই খেতে ভালো লাগে। আর জানো বাবা, আমার তো মাঝে মাঝে মনে হয় মা কিছুই রান্না করতে পারে না। না রে মা, তুই এভাবে বলিস না। তোর মা বিরিয়ানি থেকে শুরু করে সবকিছুই রান্না করতে পারে। এমনকি ওকে যদি মাছ দেওয়া হয় তাহলে ও মাছেরও বিরিয়ানি করে দিতে পারবে। কি মাছ বিরিয়ানি? তুমিও না এমন কথা বলে বাবা, যে সামান্য মাছ রান্না করতে পারে না সে আবার নাকি মাছ বিরিয়ানি বানাবে। বাবা, তুমি আমায় হাসালে। এই বলে রাধা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে রাধার মুখে এরকম কথা শুনে সুতপা দেবীর মন খারাপ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে রাধা তার কলেজে হোটেল ম্যানেজমেন্ট করছিল, আর সেখানে তাদেরকে রান্নাবান্না শেখানো হচ্ছিল। এমনই সে বছর রাধার কলেজে কোর্স কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সে বাড়িতে এসে বলে, এই যে বাবা, তুমি না সেদিন বলছিলে মা বিরিয়ানি করতে পারে, তা আজ আমাদের দুজনের মধ্যে বিরিয়ানির কম্পিটিশন হয়ে যাক, দেখা যাক কার বিরিয়ানি রান্না ভালো হয়। কিন্তু মা, সেটার কি দরকার আছে? তুই যখন ভালো বিরিয়ানি করতে পারিস তাহলে তুই তো এমনিই আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারিস। না বাবা, এখন কথা ঘোরালে কিন্তু হবে না। তুমি সেদিন বলেছিলে যে মা মাছেরও বিরিয়ানি বানাতে পারে, তা মাছ না নিয়ে মা মাংসও নিতে পারে। না, তার আর দরকার হবে না। আমি যখন মাছ বলেছি তোর মা মাছেরই বিরিয়ানি বানাবে। আর আমিও আজ ইলিশ মাছ পেয়েছি। এই সুযোগ, এতদিন বাবা মায়ের রান্না নিয়ে অনেক গল্প করে এসেছে, আজ তা ভাঙার দিন এসে গিয়েছে। আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে, তাহলে কালই আমাদের দুজনের বিরিয়ানি রান্নার কম্পিটিশন হবে। আর এমনিতেও কয়েকদিন পর আমি হোটেল খুলবো, সকলকে তো আমার রান্নার স্বাদও জানানোর দরকার আছে। রাধার কথা মতো পরের দিন তাদের মা ও মেয়ের বিরিয়ানির রান্নার প্রতিযোগিতা ফাইনাল হয়ে যায়। এদিকে রাধা ভালো শেফের কাজ শেখায়, সে তার রান্না নিয়ে খুবই গর্বিত ছিল। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন তাদের সিদ্ধান্ত অনুযায়ী
গ্রামের বেশ কিছু জন তাদের রান্নার প্রতিযোগিতা দেখার জন্য সেখানে আসে। এদিকে রাধা ভালো বিরিয়ানি করতে পারায় বিরিয়ানির সমস্ত কিছু সামগ্রী দিয়ে খুব সুন্দর সুস্বাদু বিরিয়ানি বানিয়ে ফেলে। তখন এই যে বাবা, এই দেখো বিরিয়ানি রান্না কেমন হয়। বিরিয়ানির গন্ধ নাকে এলেই না খেতে মন যাবে। হ্যাঁ হ্যাঁ। আর বাবা কই, মাকে তো এখানে দেখতে পাচ্ছি না। উনি কি প্রতিযোগিতার ভয়ে কোথাও পালিয়ে গিয়েছে নাকি? হ্যাঁ সত্যিই তো, সুতপা কোথায় গেল? এখন ওকে তো এখানে দেখতে পাচ্ছি না। ও কি তাহলে সত্যিই বিরিয়ানি রান্না করতে পারে না? কমলবাবু মনে মনে এসবই ভাবছিল, আর তার রাধার কথা শুনে বেশ চিন্তাও হচ্ছিল। ঠিক সেই সময় সুতপা দেবী একটি ঠেলা নিয়ে ইলিশ বিরিয়ানি তৈরি করে সেখানে নিয়ে আসে। সুতপার ইলিশ বিরিয়ানি দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর সেটা ইলিশ মাছ দিয়ে তৈরি হওয়ায় তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওয়াও, কি সুন্দর গন্ধ! আমি তো মাছের বিরিয়ানির নাম জীবনেই প্রথমবার শুনলাম, তাও আবার ইলিশ বিরিয়ানি। হ্যাঁ দিদি, আমিও তো না খেয়েই বলে দিতে পারবো যে সুতপাদের ইলিশ বিরিয়ানি ভালো হবে। আর শুধু তাই নয়, আমার মতে বলে এরকম ইউনিক খাবার নামি দামি হোটেলেও পাওয়া যাবে না। কি রে রাধা, তুই কি এখনো তোর মায়ের সঙ্গে প্রতিযোগিতা করবি নাকি আগেই হার মেনে যাবি? হ্যাঁ বাবা, আমি হার মেনে গেলাম, কিন্তু মা এরকম ইউনিক ডিশ কিভাবে বানালো? আমি তো যতবার মায়ের হাতের খাবার খেয়েছি সেগুলো সাধারণই ছিল। আসলে মা, তোর মা সত্যিই ভালো রান্না করতে পারে, আর আমি হয়তো তোকে এটা আগেও বলেছিলাম, কিন্তু আমাদের সংসারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, আর তাই রান্নায় এটা সেটা কম পড়ে যাওয়ার কারণেই রান্না খারাপ হতো। এই বলে কমলবাবু তাকে তাদের পুরানো দিনের দারিদ্রতার কথা শোনায়, যেটি শুনে রাধাও তার ভুল বুঝতে পারে। এরপর সে তার ভুলের জন্য সুতপা দেবীর কাছে ক্ষমাও চেয়ে নেয়, ও শেষে সুতপা দেবীও তাকে ক্ষমা করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর রাধা একটি হোটেল খোলে, যেখানে সে নিজের খাবারের পাশাপাশি তার মায়ের স্পেশাল ডিশ ইলিশ বিরিয়ানিও রাখে। সুতপা দেবীর ইলিশ বিরিয়ানির পরিচিতি হয়ে যাওয়ায় রাধার হোটেলে ইলিশ বিরিয়ানি খেতে সকলেই আসতো, আর এভাবেই তাদের হোটেলের খ্যাতি বেড়ে যায় ও তারা সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।